আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৩৮ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আলো বাইরে এসে এই দিক ওই দিক তাকিয়ে স্যারকে খুঁজছে। এই লোকটা আবার কোথায় হাওয়া হয়ে গেল কে জানে। তবে তাকে আর বেশিক্ষণ খুঁজতে হলো না। এই তো একটা নিরিবিলি জায়গায় গাছের নিচে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে থেকে ফোন টিপছে। পরনে কালো শার্ট প্যান্ট, সবাই হলুদ সাদা পাঞ্জাবি পরলেও লোকটা পরেনি। আধারে মনোযোগ নষ্ট হয় নুপুরের ঝিরঝির শব্দ শুনে। সে ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে মুখ তুলে সামনে তাকায়। পাজি মেয়েটা হাসি মুখে তার দিকে হেঁটে আসছে। পরনে কাঁচা হলুদ শাড়ি, যেটা রঙ্গনিয়ানার মতো করে ফেলেছে। কানে গলায় কাঁচা ফুলের গহনা, মাথায় চুলগুলো খুব সুন্দর করে উঁচিয়ে খোপা বাঁধা। তার চারিদিকে বেলি ফুলের মালা পেঁচিয়ে রাখা। কানের পাশে দুটো হলুদ গোলাপ গুজে রাখা। দুই গালের পাশে ছোট চুল ছেড়ে দেওয়া, আর কপালে টিকলি আর 2 হাত ভর্তি চুড়ি। ফর্সা চেহারায় হালকা শ্বাস। মেয়েটার আগাগোড়া পরোক্ষ করতে করতে আধারে মেজাজ খারাপ হলো। এই মেয়েটা এত সেজেছে কেন? নাকি কোনো মতলব আছে? এই যে মাস্টার মশাই, আমাকে কেমন লাগছে? আলো কাছে এসে হাসি মুখে জানতে চাইল। আধার ফোন পকেটে ভরে উঠে দাঁড়িয়ে কোনো বার্তা কোনো কথাবার্তা ছাড়াই মেয়েটার কানের পাশে গুজে রাখা দুটো গোলাপ ছিনিয়ে নিয়ে অত দূরে ছুঁড়ে মেরে বলল, একদম বাজে। আলো ঠোঁটের কোণে থেকে হাসিব গায়েব হয়ে গেল। সে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে নিজের খারাপ লাগাকে লুকিয়ে রেখে শান্ত গলায় বলল, সবাই আমার প্রশংসায় পঞ্চমুখী হলেও এই আপনিটা চোখে কখনো সুন্দর হতে পারলাম না। আধার কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আজ তোমার গায়ে হলুদ? না। তাহলে এই পেতনির মতো সেজেছ কেন? কেন আবার ছেলেদের পটানোর জন্য? আলো সোজা সাপটা জবাব দিল। আধার কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলল, যেই ছেলে মানসিক সমস্যা আছে ওই ছেলে তোমার ভূতের মতো রূপ দেখে লাগবে। আলো বিরক্ত হয়, নিজের হাতে হলুদের বাটি আঙিয়ে দিয়ে বলল, আমাকে হলুদ লাগিয়ে দিন। আধার মুখ সরিয়ে নিয়ে বলল, পারবো না। আপনি এত আনরোমান্টিক কেন? আলো চোখ মুখ কুঁচকে বলল। আধার তরাত করে মেয়েটার দিকে তাকিয়ে হলুদ বাটি নিয়ে পুরোটা আলোর মাথার উপর ঢেলে দিয়ে বলল, রোমান্টিকের প্রমাণ পেলে? আলো এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। দূর থেকে এই দৃশ্য দেখছে ছায়া খিলখিল করে হেসে উঠে আপুর উদ্দেশ্যে বলল, নাও নাও, আরো বেশি করে স্বামী থেকে হলুদ মাখিয়ে নাও। আলোর শরীর রাগে জ্বলে উঠল। সে হিসিয়ে বলে উঠল, আপনাকে আমি গোবর মাখাবো। আধার বাঁকা হেসে সামান্য ঝুঁকিয়ে ফিসফিসিয়ে বলল, আর আমি আপনাকে খাওয়াবো। আলো দাঁত পিষে সেখান থেকে হনহনিয়ে চলে গেল বাড়ির ভিতরে। দুপুর হয়ে আসায় আধার রুমে এসে দরজা বন্ধ করে শার্টের বোতাম খুলতে লাগলো। আগের বার সিঙ্গেল বেড থাকলেও এবার মতিউর রহমান নতুন করে বড় বেড সাজিয়ে মেয়ের ঘরে নিয়েছেন, যেন হলুদের কোনো অসুবিধা না হয়। আধার শার্ট খুলে পাশে ফিরতে হার্টবিট থেমে গেল। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এসেছে আলো। পরনে এলোমেলো রেঙি রঙের জর্জেট শাড়ি, লম্বা আঁচল কাঁধে তুলে রাখা, সাদা ধবধবে পেটে অর্ধেক অংশ দৃশ্যমান, যেখানে তার ওই দিনে চিমটি দেওয়ার হালকা দাগ এখনও রয়েছে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সদ্য গোসল করা রমণীকে দেখতে অনেক স্নিগ্ধ লাগছে। আলো তোয়ালে দিয়ে মাথা চুলগুলো মুছতে মুছতে সামনে তাকাতেই কপাল কুঁচকে গেল। তবে কিছু না বলে পাশ কাটিয়ে বারান্দায় চলে যাওয়ার সময় শুনতে পেল, শাড়ি বিতে তো তোমার অন্য ড্রেস নেই? আলো পিছন ফিরতে জবাব দিল, অবশ্যই আছে, কিন্তু কেন, আপনি পরবেন? আধার শান্ত গলায় বলল, শাড়ি চেঞ্জ করে গ্রাউন্ড নয়তো 3 পিস পরো। সকালে আমি আপনাকে পাঞ্জাবি পরতে বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনেননি, তাই এখন আমি আপনার কথা শুনবো না। আমার যেটা ইচ্ছে সেটাই পরব। আলো সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগে অনুভব করলো তার শরীর থেকে শাড়ি খুলে গেছে। আলোর আগে চিল্লিয়ে উঠল, এই আপনার সমস্যা কি বলুন তো? আমার সব কিছুতে আপনার এত আপত্তি কিসের? আদার ঝড়ের বেগে তেড়ে এসে মেয়েটার চল শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলল, আওয়াজ একদম নিচে। আলো গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আধার চল ছেড়ে দিয়ে পিছন ফিরে গম্ভীর কণ্ঠে বলল, আমি চাই না কেউ তোমার দিকে বাজে নজর দিক। আলো নাক টেনে ঝাঁঝালো কণ্ঠে বলল, সেটা তো ভালো করে বলতে পারতেন। আমি ভালো কথা বলতে পারি না। হ্যাঁ, সেটা কেন পারবেন? আপনি তো পারেন শুধু রাগ দেখাতে আর ধমকাধমকি করতে। আমি এমনই। আলো মুখ ভেঙচিয়ে বলল। আদার ঘাড় ঘুরিয়ে তাকাতে আলো চুপচাপ এসে আলমারি খুলে সেলোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদার ফ্লোরে পড়ে থাকা শাড়িটার দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, দিন দিন এত রুট হয়ে যাচ্ছে কেন হয়? দুপুরের সবার খাওয়া দাওয়ার পালা শেষ, কিন্তু আলো এখনও খায়নি। সে 2 হাত ভর্তি মেহেদি দিয়ে টুই টুই করে ঘুরে বেড়াচ্ছে। সবার মেহেদি দেওয়া কথা রাতে থাকলেও সে আগে ভাগে দিয়েছে। নয়তো দেখা যেত মেহেদির হাতের বদলে বিছানায় চাদরে লেপটে গেছে। তারপর মায়ের বকুনি ফ্রি। আলো রান্নাঘরে উকি দিয়ে দেখল সবাই কাজে ব্যস্ত, তবুও সে তার মায়েকে উদ্দেশ্য করে বলল, মা, খুব খিদে পেয়েছে, একটু খাইয়ে দাও না। রান্নাঘর থেকে আলিয়া রহমানের কণ্ঠস্বর ভেসে এলো, কেন, তোমার হাত নেই? আছে তো, কিন্তু হাতে মেহেদি দেওয়া। বলেছিলাম না মেহেদি দেওয়ার আগে খাবার খেয়ে নাও? তখন খিদে পাইনি তো। তাহলে এখন অবশ করে বসে থাকো, আমি কাজ করে আসছি। তুমি আমার মায়ের থেকে বেশি প্রতিবেশী আন্টি লাগো বেশি।
আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। তখন খেয়াল করলো আধার স্যার রান্নাঘরের দিকে যাচ্ছে। এটা দেখে সে গলা উঁচিয়ে বলল, ওই স্যার, কি লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। আধার ঘাড় ঘুরিয়ে এক ভু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তা কি দিয়ে এনে দিবে, পা দিয়ে? আলো চোখ মুখ কুঁচকে বলল, আপনি আমার স্বামী থেকে বেশি প্রতিবেশী কাকু লাগেন, তুমিও বইয়ের থেকে বেশি প্রতিবেশী ঝগড়ুটে মহিলা লাগো। এই কথা বলে আধার রান্নাঘরে চলে গেল। আর আলো সোফায় দুহাত মেলে দিয়ে পিছনে মাথা ঠেকিয়ে চোখ বুজে বিড়বিড় করলো, সব কটা মির্জাফরের দল। কিছুক্ষণ পর নাকে পোলাও ও মাংসের ঘ্রাণ আসতে আলো চট করে চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসতেই খেয়াল করলো আধার স্যার খাবারের প্লেট নিয়ে তার পাশে বসেছে। এটা দেখে মুহূর্তেই খুশি হয়ে গেল আলো। সে আরও এগিয়ে এসে দু পা তুলে সুন্দর করে স্যারের সামনে বসলো। আধার কিছু না বলে চুপচাপ মেয়েটা নিজের হাতে খাইয়ে দিতে লাগলো, আর মাঝে মধ্যে টিস্যু দিয়ে ঠোঁটের কোণ মুছে দিতে থাকে। দূর থেকে এই দৃশ্য মতিউর রহমান দেখে মুগ্ধ হলেন। তার মেয়েটা খেতে খেতে বকবক করছে, আর ছেলেটা মনোযোগ সহকারে শুনছে। মাঝে মধ্যে তেরা জবাব দিলেও মেয়েটার গাল ফুলিয়ে রাখছে। আবার পর মুহূর্তে স্যারকে জ্বালাতে শুরু করলো। তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওখান থেকে চলে গেলেন। আলো কথা বলে বলে আধারে মাথা ব্যথা তুলে ফেলেছে। আধার দাঁতে দাঁত চেপে সব বকাবকি মুখ বুঝে সহ্য করে নিল। তখনই তার চোখে পড়ল পোলাওয়ের মধ্যে দুটো এলাচি। এটা দেখে মনে মনে ক্রোধ হেসে পোলাওয়ের মাংসের ভেতরে ঢুকে এলাচি নিয়ে আলোর মুখের সামনে ধরল। মেয়েটা সরল মনে মুখে নিয়ে কিছুক্ষণ চিবুতেই থমকে গেল। চট করে ঘাড় ঘুরিয়ে ছেড়ে দিকে তাকাতেই আধার শব্দ করে হেসে উঠল, কারণ মেয়েটা রক্তিম চেহারা দেখার মতো। এই প্রথম স্যারকে মন খুলে হাসতে দেখে আলো মুগ্ধ চোখে তাকিয়ে থাকে হাসল। লোকটাকে হাসলে কত সুন্দর লাগে, অথচ মানুষটা হাসতেও কিপটামি করে। মেয়েটাকে নিজের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আধার নিজেকে সামলিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে মুখে বলল, বেসিনে মুখের খাবার ফেলে দিয়ে আসো। কিন্তু আলো গেল না, সে স্বাভাবিকভাবে মুখের খাবার চিবিয়ে খেয়ে নিল। এটা দেখে আধার থতমতো মুখে বসে থাকলো। তখনই তার নজর যায় মেয়েটার দু হাতে আলোতে, যেখানে তার নাম জলজল করছে। ডান হাতে আরবিতে, বাম হাতে ইংরেজিতে ছোট করে লেখা আধার। স্যারের নজর খেয়াল করে আলো নিজের হাতের দিকে তাকায়, তারপর দু হাত পিছনে আড়াল করে নিল। এটা নিয়ে না আবার লোকটা তাকে কিছু বলে, কিন্তু আধার কিছু বলল না, চুপচাপ তাকে খাইয়ে দিতে থাকলো। রাতের বেলা সব কাজিনরা মিলে ঠিক করেছে আজ ছাদে শুবে, কারণ এতগুলো মানুষের রুমে জায়গা হবে না। তাই ছাদে দুই পাশে বিছানায় পাতা হয়েছে। এক পাশে থাকবে ছেলেরা ও অন্য পাশে থাকবে মেয়েরা। ছায়া মায়া আগে গিয়েছে। আলো নিজের বালিশ বগল দাবা করে ললিপপ খেতে খেতে করিডোরে দিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল সিঁড়ি বেয়ে ছাদে যাওয়ার। আদার সে এসব পছন্দ করে না, তাই ওনাকে নিজের পুরো রুমটাই ছেড়ে দিয়েছে। আজ বদমাশ লোকটা থাকে কা। এসব ভাবার মাঝে আলো অনুভব করলো পিছন থেকে কেউ তার বিনুনি চেপে ধরেছে। আলো বিরক্তিতে মুখ দিয়ে বর্গীয় শব্দ উচ্চারণ করলো। মুখ থেকে ললিপপ বের করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে খ্যাক করে বলল, এখানে আবার চুল ধরে টানাটানি শুরু করেছেন? প্রতি উত্তরে আধার কিছু না বলে মেয়েটার হাতের বাহু চেপে ধরে টেনে টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। রুমে এসে বিছানা ছুঁড়ে মারলো মেয়েটাকে। তারপর দরজা লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠেই বলল, এখানে ঘুমাও। আলো সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে হাতে থাকা বালিশটা ছেড়ে দিকে ছুঁড়ে মেরে তাদের দাঁত চেপে বলল, আপনি আমার জীবনটা জ্বালিয়ে খাচ্ছেন। আধার বালিশটা কেস ধরে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। তারপর দু হাত তাওজারে পকেটে গুজে এগিয়ে আস্তে আস্তে ধীন কণ্ঠে বলল, তুমি ঘুমানোর সময় কেমন হয়ে থাকো সেটা জানো? অর্ধনঙ্গ হয়ে থাকো। ঘুমের স্টাইল এত জঘন্য তোমার, সেই জায়গায় তুমি কিনা এতগুলো ছেলেদের সাথে সাথে থাকবে? আর ইউ সিরিয়াস মিসেস খান? ছেলেদের সাথে না, বলুন মেয়েদের সাথে। আর অনেকগুলো কমফোর্টার রয়েছে, যে কোনো সমস্যা হবে না। আমার বেডেও কমফোর্টার রয়েছে, এমনকি তুমি শোয়ার সময়ও কমফোর্টার নিচে শোও। তুমি ঘুমানোর পর তুমি কমফোর্টারের নিচে না, বরং কমফোর্টার তোমার নিচে থাকে। সাথে পরনে টি শার্ট তো প্লাজো পরে। আলোকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে আদার বলে উঠল। আলো কিছু না বলে লজ্জায় মুখ সরিয়ে নিল। মানছে তার ঘুমিয়ে থাকা ভালো নয়, তাই বলে লোকটা মুখের উপর এইভাবে বলবে? আধার মেয়েটার কাছে এসে মাথা নিচু করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, সবাই আপনার স্বামীর মতো এত ভদ্রলোক নয় ম্যাডাম, যে আপনাকে অর্ধনগ্ন অবস্থায় দেখেও নিজেকে শান্ত রাখবে। এই কথা বলে আধার সরে গেল। ওয়াশরুমের দিকে যেতে যেতে স্বাভাবিক গলায় বলল, তবুও যদি আপনার সবার সাথে ঘুমানোর ইচ্ছে করে তাহলে যেতে পারেন আপনি। আধার ফ্রেশ হয়ে রুমে এসে দেখে আলো নেই। এটা টের পেতে জল শক্ত হয়ে উঠল। মেয়েটার এত কিছু শোনার পরও চলে গেল। আদার হাতের তোয়ালে সোফায় উপর রেখে রুমের বাতি নিভিয়ে বিছানায় উবুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজল। মেয়েটার যেখানে ইচ্ছে সেখানে থাক, তাতে তার কিছু যায় আসে না। অনেকটা সময় পর আলো হাতে করে পানির জগ নিয়ে রুমে এলো। সে মূলত নিচে পানি নিতে গেছিল। রাতে যদি পিপাসা লাগে তখন দরজার ভিতর থেকে বন্ধ করে টেবিলের উপর জগ রেখে বিছানায় এলো। ছেড়ে চোখে মুখের সামনে কয়েকবার হাত নিয়ে চেক করলো ঘুমিয়ে আছে নাকি ঘুমের ভাম করছে। আলো কিছু বুঝতে পারলো না। সে চুপচাপ ছেড়ের উদাম পিঠে উপর মাথা রেখে উল্টো হয়ে শুয়ে পড়ল।
তারপর 2 হাত চোখের সামনে নিয়ে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে মনে মনে বিড়বিড় করে উঠল, মেহেদি রাঙা হাতে লিখেছি আপনার নাম, আর এই জীবনে শুধু চেয়েছি এই পচা আপনিটাকেই। ঢাকা থেকে কক্সবাজার যেহেতু দূরের পথ, তাই সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছে। কক্সবাজার পৌঁছাতে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো লাগবে। বড় সড়ো পরিবারের লোক, কাজিন সবাই প্রাইভেট কারে যাচ্ছে। গাড়ির ভিতর সবাই আনন্দ হই হুল্লোড় করলেও আজ আলোর মনটা খারাপ। সে চেয়েছিল সেরের সাথে আসতে, কিন্তু লোকটা তাকে ইগনোর করে অন্য গাড়িতে উঠেছে। এটা নিয়ে তার যত সব মন খারাপ। আপু তুমি ঠিক আছো না? মানে আছে তো শান্ত। আলোর কেন জানি খুব রাগ হলো। সেই মুহূর্তে ছোট বোনের উপর চেঁচিয়ে উঠল, আমাকে কি তোদের মানুষ বলে মনে হয় না? আমার মন খারাপ কষ্ট বুঝি হয় না? সবসময় হাসি খুশি বক বক করি বলে কি কখনো শান্ত থাকতে পারি না? আমার উগ্র স্বভাব, আমার বেশি বলা কথা, আমার পাগলামি, আমার আকাম কুকাম করা, এমনকি আমার হাসিতেও তোমাদের সমস্যা হয়। এই পুরো আমিটাই সবার সমস্যা। আমি এখন কি করব? বল কি করব? নিজের অস্বস্তিকে মিটিয়ে ফেলবো? সচরাচর আলোকে কখনো কেউ রাখতে দেখিনি, আর না এমন কথা বলতে দেখেছে। মেয়েটা সবসময় হাসি খুশি থাকে, কষ্ট পেলেও হাসে, মন খারাপ থাকলেও হাসে। অথচ সেই মেয়েটা আজ এমন রূপ ঠিক সবার হজম হলো না। বড় বোনে চিল্লানি খেয়ে ছায়া কেঁদে দিয়েছে। ড্রাইভিং পাশে সিটে রোহিত বসেছিল। মূলত আলোরা বোরের গাড়িতে বসেছে। রোহিত লুকিং গ্লাসে তাকিয়ে আলোকে উদ্দেশ্য করে বলল, তুই ঠিক আছিস? সামান্য কথাতে এত রিয়াক্ট করছিস কেন? আলো জানলা দিয়ে বাইরের দৃষ্টি নিক্ষেপ করে স্বাভাবিক গলায় বলল, আমি বাজে তাই এমন করি। কেউ কিছু বলেছে? না, পারলে কেউ আমার সাথে কথাও বলবা না। আলোর তেরা তেরা জবাব ঠিক বুঝতে পারলো না রোহিত। তবে মেয়েটাকে আর ঘাটলো না, হয়তো মন মেজাজ বিগড়ে আছে মেয়েটার। ছায়া মায়ের সাথে লেপ্টে বসে আছে, মাঝে বন্ধ নাক টানছে। আলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ছোট বোনকে টেনে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে শান্ত গলায় বলল, সরি বনু, তোকে বিনা কারণে বকা দিলাম। আসলে মুড একটু বিগড়ে আছে, তাই সেট করে উঠেছি। প্লিজ রাগ করিস না। বিয়ে বাড়িতে গিয়ে তোরে আমার ভাগের রোজ দিবনি। সমুদ্রে পাড়ে গিয়ে যা যা খেতে চাইবি তোকে আর মাকে সব খাওয়াবনি। এবার চাইলে অক্টোপাসও খাওয়াবো, আমি একটু মানা করব না। এমনকি তিমি মাছও এনে খাওয়াবো তোকে। তবু আমার কথায় কষ্ট পাস না? তুই জানিস তো তোর আপু একটু অবুঝ, তাই হুটহাট এমন করে ফেলে। বড় বোনের বুকে মুখ গুজে মুচকি হেসে বিড়বিড় করে বলল, সব বুঝলাম, কিন্তু তুমি তিমি মাছ কই পাবে? ওইটা তো সমুদ্রে আছে। তো কি হয়েছে, সমুদ্র থেকে ধরে আনবো বেটারা? ছায়া মুহূর্তে শব্দ করে হেসে উঠল। আলো স্বস্তি নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কখনো আপুর কথায় কষ্ট পাবি না, আর না মন খারাপ করবি। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানাবেন। আর হচ্ছে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পার্টও এই চ্যানেলেই পাবেন এবং বেশি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।